বিদ্যুৎ বিলে ভুতুড়ে কাণ্ড, জুনের পর জুলাইয়েও অস্বাভাবিক বিল, ক্ষুব্ধ গ্রাহক, স্পষ্ট জবাব নেই মন্ত্রণালয়ের। স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। দেশের জ্বালানি সংকটের সমাধানে বড় ভূমিকা রাখতে পারে সৌর বিদ্যুৎ। ডিজেল সেচের 1/3 সৌর বিদ্যুৎ গেলে সাশ্রয় 3,000 কোটি টাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা। প্রথম বৈঠকে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, আলোচনা হবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে। বিরোধী দলের নাম দেওয়ার সুযোগ থাকবে সামনে। 24-এর 35শে জুলাই অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ, কারফিউ ভেঙে রাজপথে নামে ছাত্র জনতার ঢল, ঘোষণা হয় মার্চ টু ঢাকা কর্মসূচি। এবং বিমান হামলায় দমানো যাচ্ছে না ইরানকে, নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। চুক্তিতে সই করতে তেহরানের সামনে শেষ সুযোগ, বললেন ট্রাম্প। বহু গ্রাহকের অভিযোগ, জুনের পর জুলাই মাসেও অস্বাভাবিক বেশি এসেছে বিদ্যুৎ বিল। তবে এমন অভিযোগকে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার বলে দাবি করছে বিদ্যুৎ বিভাগ। অথচ গ্রাহকরা চরম অসন্তুষ্ট। পোস্টপেইড কিংবা প্রিপেইড সব গ্রাহকেরই বিল নিয়ে আছে অভিযোগ। ভুক্তভোগীরা জানতে চান, দাম বাড়ানোর কারণেই এই বাড়তি বিল, নাকি এর আড়ালে অন্য কিছু আছে। কিন্তু গ্রাহকের সন্দেহ দূর করার বিশ্বাসযোগ্য উদ্যোগ না নিয়ে বিদ্যুৎ বিভাগ আটকে আছে অদৃশ্য ব্যক্তির উপর দোষারোপে। মে মাসের বিল ছিল 1400 টাকা, আর জুন মাসে আসছে 2700 টাকা। বিদ্যুৎ বিল বাড়ানোর কারণে এত টাকা আসার কথা নয়, এখানে কিছু একটা কারসাজি আছে। বিদ্যুৎ বিল নিয়ে এমন অভিযোগ রাজধানীর শান্তিবাগের গ্রাহকদের। কেউ কেউ বলছেন, মে মাসে যেখানে বিল ছিল 15,700 টাকা, জুনে তা হয়েছে 26,000 টাকা। এক বছর আগে তো অনেক কম ছিল, 800 টাকা, আর এখন তো 4,500 5,000-এর কাছাকাছিও চলে গেছে। গত 6 মাসে সর্বোচ্চ বিল আসছে 15-16,000 টাকা মাদার মিটার। এই মাসে হঠাৎ করে আসছে 26,000 সামথিং। ইঞ্জিনিয়ার সে বললো যে জুলাই মাসে ঠিক, পরের মাসে ঠিক হয়ে যাবে। তো কেন এই কথাটা বললাম? আমি বললাম, তাহলে কেন এই কথাটা বললেন যে ঠিক হয়ে যাবে? তার মানে এই মাসে আপনারা বেশি দিচ্ছেন? না, আমাদের বিল ঠিক আছে। ওদের কথার মধ্যে কিন্তু চোরামি আছে। শুধু রাজধানীতেই নয়, বিভিন্ন জেলাতেও একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। নাটোরের এক গ্রাহকের দাবি, প্রায় 42 দিন বিদ্যুৎ ব্যবহার না করলেও জুন মাসে এসেছে 2,600 টাকার বিল। একটি মাত্র বৈদ্যুতিক বাতি ব্যবহার করেও প্রতি মাসে গুনতে হচ্ছে 800 থেকে 900 টাকা। আছে এমন অভিযোগও। 42 দিন কোনো বাতি জ্বলেনি, কিন্তু এই মাসে 2,600 টাকা বিল এসে। বিল আসে 500, 550, হাইস্ট 600। গত মাসে বিল আমার এক চান্সে 1200 কয়েক টাকা আসে। বাগেরহাটেও একই চিত্র। কারো কারো 670 টাকার বিল এক মাসের ব্যবধানে বেড়ে হয়েছে 1200 টাকারও বেশি। 670 টাকা, 640 টাকা এইভাবে আমার কারেন্ট বিল আসতেছিল। হঠাৎ এ মাসে দেখি যে 1263 টাকা বিল আসছে। শুধু জুন নয়, জুলাই মাসেও অস্বাভাবিক বিল আসছে। পোস্ট পেইডই নয়, প্রিপেড মিটার ব্যবহারকারীদেরও একই অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অতিরিক্ত বিল নিয়ে ক্ষোভ জানিয়েছেন অনেকে। জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে 1,700 টাকা, যা বিলম্ব সহ 1,706 টাকা, যা পূর্ববর্তী মাসের বিদ্যুৎ বিলের থেকে প্রায় 4 গুণ বেশি। এই ঘটনাটি শুধু আমার সাথেই ঘটেনি, আমাদের গ্রামের প্রায় 90% মানুষের সাথে ঘটেছে। জুন মাসে সরকার ইউনিটের রেট বাড়াইছে, তো সেই হিসেবে আমরা আমাদের 4,000 টাকা প্লাস চলে আসছে। সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। তো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা দেখলাম সেই জুলাইতে আমাদের বিলটা বেশি। আগে আসতো 1,800, 2,000 টাকা, 1,700 টাকা ইয়ের ভিতরে, এখন 3,000 টাকার নিচে না। এই মাসেও আমার 3,300 টাকা বিল আইছে। জুন মাসে তড়িঘড়ি করেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 18% বাড়ানো হয়। তবে গ্রাহকদের অভিযোগ, দাম যতটা বেড়েছে, বিল বেড়েছে তার চেয়েও অনেক বেশি। জুন মাসে এরকম একটা বিল আসে, এতে করে মানুষের ভোগান্তিতে পড়তে হয়। বিশ্লেষকরা বলছেন, নিজেদের ভুলের দায় গ্রাহকদের উপর চাপাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। বিলিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দিচ্ছেন তারা। সরকারি যেসব প্রতিষ্ঠান এগুলোর সঙ্গে জড়িত, তারা তো আসলে অলিগার্ক শ্রেণীতে পরিণত হয়ে গেছে। এ খাত লুণ্ঠনের মূলক খাতে পরিণত করতে তারা বাহিনী হিসেবে কাজ করেছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দায়িত্বই হচ্ছে 22-এর জ ধারায় যে তারা সরকারকে প্রয়োজনে পরামর্শ দেবে। তারা কোনো সংকটে, কোনো সমস্যায় তারা কি কোনো সমাধান উল্লেখ করে সরকারের কাছে পরামর্শ দিচ্ছে? তারা বসে বসে বেতন খাচ্ছে এবং এই সেক্টরে চুরি দাঁড়ি হচ্ছে। বিদ্যুতের অস্বাভাবিক বিল নিয়ে গ্রাহকের এমন অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের দাবি এটি কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ডিজেল চালিত সেচের 1/3 সৌর বিদ্যুতের আওতায় আনা গেলে বছরে প্রায় 3,000 কোটি টাকার ডিজেল আমদানি ব্যয় সাশ্রয় করা সম্ভব। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালিসিস IEEF এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দেশের জ্বালানি সংকট সমাধানে বড় ভূমিকা রাখতে পারে সৌর বিদ্যুৎ। সেই লক্ষ্যে 2030 সালের মধ্যে 4,500 মেগাওয়াট ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কিন্তু উচ্চ শুল্ক, আমলাতান্ত্রিক জটিলতা এই খাতে বড় বাধা। লক্ষ্য অর্জনের জন্য শুল্ক ছাড়, দ্রুত নেট মিটারিং অনুমোদন এবং স্মার্ট মিটার চালুর সুপারিশ করা হয়েছে। সরকারি তথ্যমতে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুতের সক্ষমতা 400 মেগাওয়াটের কিছুটার বেশি হলেও এই খাতে সক্ষমতা 1000 মেগাওয়াটে পৌঁছেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুল্ককে শূন্য করে দেওয়া যায় কিনা সেটা সরকার বিবেচনায় নিতে পারে এবং নেট মিটারিং এর যে সংযুক্তি প্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা রয়েছে তা দ্রুততার সাথে সমাধান করা যায় কিনা সেটা বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাহলে এই খাতের সম্প্রসারণ বাড়বে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজির বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার বা কর্মী অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে আলোচনা হয়। সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি 2 দিনের সরকারি সফরে সোমবার ঢাকায় আসেন। তিনি দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রথম বৈঠক বসছে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা জাতীয় সংসদের বিশেষ কমিটি। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপের বিষয়। ভবিষ্যতে কমিটিতে বিরোধী দলের নাম দেওয়ার সুযোগ থাকবে সামনে বলে জানিয়েছে সরকারি দল। সংবিধান সংশোধনের জন্য 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয় গেল 13 জুলাই। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, সংবিধান সংশোধনী বিশেষ কমিটির বৈঠক নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন, সংবিধান সংশোধন সম্পর্কিত যে বিশেষ কমিটির বৈঠক 12টা নাগাদ শুরু হওয়ার কথা। এই বৈঠকে তাদের যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করা হবে এবং সংবিধান সংশোধনের লক্ষ্যে যে বিশেষ কমিটি গত 13 জুলাই করে দেওয়া হয়েছিল, যেখানে সভাপতি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে, এবং এর বাইরেও আরও যে 12 জনের যে কমিটি, তারা সেই কমিটি গঠন করা হয়। এবং সেদিনই কিন্তু অর্থাৎ গত 13 জুলাই যখন এই কমিটিটি করে দেওয়া হয়, সেই কমিটি থেকে বিরোধী দল থেকে 5 জন সদস্যের যে নাম আহ্বান করা হয়, সেখানে বিরোধী দল যদিও কোনো নাম এখন পর্যন্ত দেয়নি, তবে ভবিষ্যতে এই নাম দেওয়ার সুযোগ রয়েছে বলেও তারা জানিয়েছে সরকারি দলের পক্ষ থেকে। এবং সংসদে সেই দিনে বিরোধী দল সংসদ থেকে ছিল তাদের যে অর্থাৎ সংবিধান সংশোধন না করে তারা সংস্কারের দাবি জানিয়েছিল। আজকের এই বৈঠকে মূলত তাদের এই বিশেষ যে কমিটি করে দেওয়া হয়েছে সংবিধান সংশোধনের লক্ষ্যে, সেই কমিটি তাদের পরবর্তী যে পদক্ষেপ, তাদের পরবর্তী যে কার্যবিধিগুলো রয়েছে, তারা সেগুলো আজকের এই বৈঠকে ঠিক করবেন। এই বৈঠক থেকে সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী এবং একই সাথে গণমাধ্যম কর্মী অথবা এছাড়াও সম্পাদকদের সাথে এই কমিটি বৈঠক করবেন এবং বৈঠক থেকে তারা যে তথ্যগুলো পাবেন সেটি তারা লিপিবদ্ধ করবেন এবং এর ফলে অর্থাৎ সংবিধানে কি সংশোধন আনা যায় এবং কোন কোন বিষয়ে তারা ভবিষ্যতে যে প্রতিবেদনটি দিবেন সেই বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। আজকের এই বৈঠকে তারা সেই আগামী দিনের যে মূলত আজকের এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি আজকের এই বৈঠকে অংশ নিতে যে সরকারি দলের যে কমিটির সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং আগামীতে যদি ভবিষ্যতে যদি অর্থাৎ বিরোধী দলের যে 5 জন সংসদ সদস্যের নাম চাওয়া হয়েছে তারাও যদি সেটি দিতে চায় সেই সুযোগ সরকারি দল রেখেছে বলেও তারা জানিয়েছে। এই বৈঠকের পরে আসলে আজকের আলোচনা সেটি আমরা দর্শকদের জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এই পর্যন্ত এখানকার। ধন্যবাদ আপনাকে। আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী।
দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, একনায়কতন্ত্র শাসনের নির্যাতন, আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। আগামীকাল শুধু জুলাই শহীদ পরিবারের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘর। 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। জাদুঘরের প্রবেশে শিশুদের জন্য এন্ট্রি ফি 25 টাকা আর 50 টাকা বয়স্কদের জন্য। পিরোজপুরের নাজিরপুরে সড়কের কাজ না করেই 44 কোটি টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। খোঁজ মিলছে না অনিয়মের সহযোগী এলজিইডি কর্মকর্তারাও। নাজিরপুর বৈঠাকাটা সড়কের সংস্কার কাজে হয়েছে এমন পুকুর চুরি। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। কোথাও কার্পেটিং উঠে গেছে, কোথাও আবার তৈরি হয়েছে বড় বড় গর্ত। যানবাহন চলে হেলে দুলে, ভোগান্তি হাঁটা চলাতেও। পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বৈঠাকাটা সড়কের চিত্র এটি। যদিও 2023 সালেই সড়কটি সংস্কারে ভান্ডারিয়া উপজেলার তৎকালীন চেয়ারম্যান মেরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইফতি ইটিসিএলকে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের জুনে প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কাজ না করেই দলীয় প্রভাব খাটিয়ে প্রকল্পের 44 কোটি টাকা পুরোটাই তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। 2024 সালে সরকার পরিবর্তনের পর থেকেই লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ও অনিয়মে সহযোগী এলজিইডির কর্মকর্তারা। এই বাজেটে কোনো কাজই হয় নাই, ভাঙা রাস্তায় প্রায় 34 কোটি টাকা খাইয়ে ফেলাইছে। একবার গেলে আর ফিরে এবার আর চলাচলতি করা যায় না, কষ্ট হয় খুব। রাস্তার ধুলায় প্রতিটি মানুষের আমাদের হাঁপানি এসে গেছে। অর্ধেক রাস্তা বয়ে যাইতে রুগী মারা যাইবে এই রাস্তা দিয়ে। এখানে রাস্তা থেকে চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এ অবস্থায় সড়কটি সংস্কারে পুনরায় দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে বলে জানালেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। রিটেন্ডারে একটা প্রসেসিং এ যাচ্ছে, কারণ যাদের লাইসেন্সে কাজ, তাদের লাইসেন্সে তারা কাজ করতে চেয়েছে কিন্তু ওরা করতেছে না। তিনজন এমপি আমাদের সাথে বসছিলেন, বসে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিচারের প্রক্রিয়াও চলমান বলে জানালেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের এই বছরের লক্ষ্যমাত্রার অর্ধেক খাল খনন করা হয়েছে, ফটো কার্ড হয়েছে, সারা দেশের অর্ধেক খাল খনন করে ফেলা হয়েছে। আমরা এই একটা জায়গাতে আমি প্রত্যেককে সচেতন হতে বলি, যারা সরকারে বা দায়িত্বে থাকেন, ক্ষমতার কাছাকাছি থাকেন, সারা পৃথিবীতে তারা ট্রোল হন, গালিগালাজ হয়। আমি ব্যক্তিগতভাবে তারা যা ভাষা ব্যবহার করছেন অনেকের সাথে আমি দ্বিমত প্রকাশ করি। আবার আমি একই সাথে মনে করি এটা কনসিকুয়েন্সও তারা ফেস করবে। আমি মনে করি এটা শর্ট টার্মে হয়তো তারা কিছু কিছু মানুষের এক ধরনের গেইন দেখছেন, কিন্তু দিনের শেষে তারা রিজেক্টেড হবেন পলিটিক্সে। এটা আমি মনে করি। আবার আমি একই সাথে মনে করি যে এসব ব্যাপারে সরকার খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়া এটা কোনোভাবেই ঠিক হবে না, সরকার করবে না। ব্যক্তিরও তো আবার টলারেন্স ভিন্ন আছে। এই যে বললাম আমার বিরুদ্ধে মানহানি মামলা করার মতো ঘটনা ঘটে, কিন্তু আমি সোফার আমার মানহানি হয়েছে বলে মনে করি না, কারণ কেউ কারো মানহানি করতে পারে আমার মনে হয় না। কিন্তু আবারও বলছি, আমার বিরুদ্ধে যখন ডিসইনফরমেশন হয় সেটা আমার গায়ে লাগে, কারণ আপনি তথ্য হিসাবে বলছেন যে আমি এটা বলছি। এম আই দ্যাট স্টুপিড যে আমি বলছি বিদ্যুৎ কম ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে, বিদ্যুতের সংকটে থাকা মানুষকে আমি এই কথা বলছি। এটা তখন কেউ আবার একটু বিশ্বাস করছেন, লোকজন বলে ও তো সরকার একটা দায়িত্বে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, সবারই দেখি মাথা নষ্ট হয়ে যায়, ওনার ব্যাপারে ভাবছিল উনি ভালো, এইসব কথাবার্তা বলছে কেউ। তো এই জিনিসগুলো যেন না হয় কাইন্ডলি, এটাকে আমার কাছে খুব বড় অপরাধ মনে হয়। অন্য জিনিসগুলো এখানে 3 সপ্তাহ আগে একটা প্রশ্ন করছিলাম এনআইডিটি, আপনি বলছিলেন যে দ্রুত দেখবেন। জি, কোনো আপডেট আছে কিনা? আপডেট আছে। পরবর্তীতে আমি নিজেই ভুক্তভোগী। আমাদের যে স্মার্ট কার্ডটা দিয়েছে, স্মার্ট কার্ডে আমার বাবার নামে ভুল। আমি এটা যখন ব্যাংকে যে অ্যাপ ডাউনলোড করতে গেলাম তখন দেখি যে আব্দুলের জায়গায় রসুকার ব্যাংক। এখন স্মার্ট কার্ডটাও তারা দিছে, আবার অনলাইনটাও তাদের। আমি এটা নিয়ে যোগাযোগ করেছি এবং আশা করি, আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি যেন এই সংকটগুলো একসাথে, যেটা হয় ব্যক্তিগত দু একটা কেস না, এটা তো একটা ব্যাকলগ আছে বিরাট, এবং আপনারা জানেন এর মধ্যে নানান রকম ক্রাইসিস আছে। আমি এটা আমার জায়গা থেকে আমি তাদেরকে জানিয়েছি এবং এটার ব্যাপারে আমি পার্সু করছি। আমি আশা করি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যাবে। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে গাইবান্ধা ল কলেজ কিন্ডারগার্টেনের শতবর্ষী ভবন। সম্প্রতি ভবনটির একাংশ ধসে পড়েছে।
দেয়াল জুড়ে শ্যাওলা, আগাছার রাজত্ব আর স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সমস্যার মধ্যেই চলছে শ্রেণী কার্যক্রম। এতে উদ্বেগ বেড়েছে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে। শত বছরের সাক্ষী গাইবান্ধা শহরের সার্কুলার রোডের এই ভবনটি। দেয়াল জুড়ে ফাটল, ইট সুরকি খসে পড়ছে প্রতিনিয়ত, জন্মেছে আগাছা। সম্প্রতি টানা বৃষ্টিতে ধসে পড়েছে ভবনের একটি অংশ। গাইবান্ধা ল কলেজের ব্যবহার অনুপযোগী ভবনটি 1993 সালেই পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত বিভাগ। একই ক্যাম্পাসে 1995 সালে চালু হয় ল কলেজ কিন্ডারগার্টেন। চলছে নিয়মিত পাঠদান। এছাড়া ক্যাম্পাসের পেছনের দিকের টিন শেডে ল কলেজের রাত্রিকালীন ক্লাস এবং দিনে ল কলেজ কিন্ডারগার্টেনের ক্লাস চলে। এমন পরিস্থিতিতে বৃষ্টি কিংবা ভূমিকম্পের মতো দুর্যোগের আশঙ্কা দেখা দিলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আমাদের স্কুলে আসতে অনেক ভয় হয়, কারণ আমাদের স্কুলে বৃষ্টি পড়লে চাল দিয়ে পানি পড়ে। ভবনটা পুরাতন, এর কারণে আমাদের ভূমিকম্পের জন্য আমাদের বিল্ডিং এ ফাটল ধরেছে। ক্লাসরুমে আমাদের খুবই ভয় লাগে। 100 বছর পার হয়ে গেছে এই বিল্ডিং, তাহলে তো এই যে দিনের পর দিন এটা ভাঙিয়ে যাচ্ছে, মানে আমরা সবসময় ভয়ে ভয়ে থাকতেছি। প্রধান শিক্ষক বলছেন, ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতিও আগের তুলনায় কমে গেছে। একটু বৃষ্টি হলে বা যত্নবান হলে গার্জেনের বাচ্চাকে পাঠায় না, সেদিন আমার পুরো ক্লাসটা মিস যায়। যে ডিসি আসেন তার কাছে আমি বর্তমান ডিসির কাছেও লিখিত দিচ্ছি যে বিল্ডিংটা ভেঙে পড়তেছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রশাসন কখনোই কোনো ইনিশিয়েটিভ নেয়নি। 2008 সালে ল কলেজ কিন্ডারগার্টেনের কাছে ভবনটি লিজ দেয় জেলা প্রশাসন। স্কুলটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। দ্রুতই এই বিষয়ে যাতে শিশুদের কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে স্কুলটার মধ্যে, জরাজীর্ণ ভবনের বিষয়ে আমরা পরিদর্শন করে এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি সংস্কারের দাবি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ইরানকে ধরাশায়ী করতে শুধু বিমান হামলায় কাজ হচ্ছে না, মিলছে না কোনো সমাধান। তাই বাধ্য হয়েই নতুন কৌশল খুঁজছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন চাইছে সৃজনশীল ও অভিনব কোনো কৌশল। এজন্য খোদ মার্কিন সেনাদের কাছেই আইডিয়া চেয়েছে সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের জ্যেষ্ঠ কর্মকর্তার একটি ইমেইল, আর এ নিয়েই রীতিমতো আলোচনার ঝড় খোদ পেন্টাগন থেকে আন্তর্জাতিক মহলে। কি আছে এই মেইলে? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, নতুন উপায় জানতে চাওয়া হয়েছে সামরিক বিশ্লেষকদের কাছে, লক্ষ্য ইরানকে চাপে ফেলা। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইমেইলের মাধ্যমে এভাবে প্রস্তাব চাওয়া যুক্তরাষ্ট্রের জন্য অস্বাভাবিক। এটি প্রমাণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আর কোনো বিকল্প না থাকায় এমন কৌশল পেন্টাগনের। এ নিয়ে বিবৃতি দিয়েছেন সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স। তিনি বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড সবসময় উদ্ভাবনী চিন্তা করে, কাজের মান বাড়াতে তারা সবার মতামত নিয়ে থাকে। কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে চলছে মার্কিন বিমান হামলা। উদ্দেশ্য তেহরানকে আলোচনার টেবিলে বসানো। তবে শুধু বোমা মেরে ইরানকে দমানো যাবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলছে একই কথা। বিমান হামলার একটি সীমাবদ্ধতা আছে, শুধু আকাশপথে হামলাই সব লক্ষ্য অর্জন সম্ভব নয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সেগুলো ধ্বংস করতে প্রয়োজন স্থল অভিযান, কিন্তু সে ঝুঁকি নিতে চাইছে না ট্রাম্প। তাছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি আছে যুক্তরাষ্ট্রের, তাই প্রচলিত সামরিক কৌশলের বাইরে নতুন পথ খুঁজছে তারা। শেষ পর্যন্ত ইরানের সাথে চুক্তি না হলে কোন নতুন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র, সেটাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে পুরোপুরি অস্ত্র সমর্পণ করতে হবে। বোর্ড অব পিসের প্রধান দূত নিকোলে মলাদেনভের সাথে বৈঠকের পর কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তেল আবিবের আপত্তির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব পিস প্রশাসন। এর আগে গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনার সাথে নিজের মতবিরোধের কথা প্রকাশ্যে জানান ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসন থামছেই না। গাজা সিটিতে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 2 ফিলিস্তিনি। অন্যদিকে মধ্য গাজার বুরেস ক্যাম্পের পূর্বাঞ্চলে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী।
স্পেনের সেউতা সীমান্তে মরক্কো থেকে বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনার পর সীমান্ত নিরাপত্তায় ইউরোপীয় দেশগুলোর সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। স্পেন জানিয়েছে প্রায় ৬৯,৫০০ জন অভিবাসী ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছেন। হুড়োহুড়িতে স্পেনের অংশে ৭২ জন এবং মরক্কোর অংশে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সংকট মোকাবেলায় মঙ্গলবার ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করা হবে। সিরাজগঞ্জের সদানন্দপুর স্টেশনে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালিদ, উদ্ধার কাজ কি শুরু হয়েছে কিনা, কি অবস্থা, সার্বিক পরিস্থিতি জানাবেন। রাজশাহী থেকে ছেড়ে আসা যে সিল্ক সিটি ট্রেনটি রয়েছে সেটি কিন্তু রাজশাহী থেকে আজকে সকাল ৭টা ৪৫ কিন্তু রাজশাহী থেকে ছেড়ে আসে এবং এই সিরাজগঞ্জের যে সদানন্দপুর স্টেশন রয়েছে, যমুনা সেতুর পূর্ববর্তী যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনে কিন্তু ঠিক ১০টা ৪৫ এসে পৌঁছানো মাত্র কিন্তু সিল্ক সিটি ট্রেনের যে ৬ নম্বর বগি যেটি রয়েছে সেই বগিটি কিন্তু লাইনচ্যুত হয় এবং সেটি কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি যে বেশ ভালোভাবেই যে চাকার যে যন্ত্রাংশগুলো আছে সেটি কিন্তু এই লাইনচ্যুত হয়ে যায়, যার ফলে যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু তৎক্ষণাৎ থেমে যায়। যদিও এখন পর্যন্ত আসলে কোনো হতাহতের খবর আমরা পাইনি এবং হচ্ছে এই ট্রেনটি কিন্তু এই স্টেশন এই পার্শ্ববর্তী অঞ্চলে আছে এবং সর্বশেষ যতটুকু আমরা কথা বলে জানতে পেরেছি যে রেলের যে পাকশির যে রেলের অফিস আছে সেখান থেকে কিন্তু সেই জংশন থেকে কিন্তু যে রিলিফ ট্রেন যেটি রয়েছে সেই রিলিফ ট্রেনকে কিন্তু ইতিমধ্যে সেখানে খবর দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই রিলিফ ট্রেনটি কিন্তু ইতিমধ্যে রওনা হয়েছে এবং যে সেই রিলিফ ট্রেন আসার পরেই কিন্তু তারা আসলে মূলত এই উদ্ধার কাজ পরিচালনা করবে যতটুকু আমরা জানতে পেরেছি। তো আসলে এই ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ফলে কিন্তু উত্তর এবং দক্ষিণাঞ্চলের সাথে যে রেল যোগাযোগ রয়েছে ঢাকার সাথে সেই রেল যোগাযোগ কিন্তু এখন বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এই ট্রেনে এবং অন্যান্য রেলে যে সমস্ত যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু আসলে তাদের যাতায়াত কিন্তু বিঘ্ন হয়েছে। অনেকে আসলে অপেক্ষা করছেন এবং আমরা যেটা দেখতে পেরেছি যে অনেকেই কিন্তু আসলে বিকল্প যে রাস্তা বা সড়ক পথে বা অন্যান্য পথে কিন্তু তারা আসলে ইতিমধ্যে রওনা হয়েছেন এবং অনেকে আসলে অপেক্ষা করছেন যে কখন ট্রেনটি আসলে পরিপূর্ণভাবে ঠিক হবে এবং তারা যাত্রা করবেন। তো সেক্ষেত্রে বলা যায় যে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে ভোগান্তির মধ্যে পড়েছেন। তো সর্বশেষ যেটি তথ্য যেটি রয়েছে যে রিলিফ ট্রেন যেটি রয়েছে সেটি ইতিমধ্যে রওনা হয়েছে এবং আসার পরে আসলে মূলত আমরা পরবর্তীতে জানাতে পারবো যে এই ট্রেনটি আসলে পুরোপুরি ঠিক হতে কতক্ষণ সময় লাগবে এবং এই উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে এটি পরবর্তীতে আমরা জানাতে পারবো। তো এই ছিল এই ট্রেন লাইনচ্যুত সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।